কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। তোমরা জানো তোমাদের সিলেবাসে রয়েছে সাইকেল অফ ইরোশিয়ান বা ক্ষয়চক্র। সেখান থেকে তোমাদের একটি থিওরি রয়েছে, পেঙ্কের থিওরি বা পেঙ্কের কনসেপ্ট, ওয়ালথার পেঙ্কের কনসেপ্ট। তো এর আগের বছর তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছিল ডেভিসের কনসেপ্টটা। তাই এই বছর যদি ক্ষয়চক্র থেকে কোয়েশ্চেন আসে, তাহলে তোমাদের পেঙ্কের কনসেপ্ট এবং হ্যাকের কনসেপ্ট এই দুটো থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তাই সেক্ষেত্রে আজকে আমি পেঙ্কের কনসেপ্টটা নিয়ে চলে এলাম উত্তরসহ, যেখানে বাংলাতে অ্যান্সার লেখা আছে, এবং এই অ্যান্সারের পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে তোমরা ডাউনলোড করার সময় একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে যে কোনো সময় আমি বলে দেবো। তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওটা দেখতে হবে কারণ তোমাদের যেহেতু এটা হ্যান্ড রিটেন নোট অর্থাৎ কম্পিউটারে লেখা নয়, তাই বিভিন্ন ওয়ার্ডগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে লেখাতে। তাই তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমি লেখাগুলো পড়ে বলে দেবো একবার, তাহলে তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে। তো এছাড়াও তোমাদের বলে দিই যে তোমাদের কালকে বা পরশু দিনকে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন আসতে চলেছে চারটি চ্যাপ্টারের মধ্যে রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, প্লেট টেকটনিক থিওরি এবং ওয়েদারিং। এই 4টি চ্যাপ্টার থেকে তোমাদের যতগুলো 2 মার্কের কোয়েশ্চেন আসতে পারে সেগুলোর অ্যান্সারও আমি পিডিএফ সহকারে তোমাদের দিয়ে দেবো। তাই অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, সেখানে তোমরা ভিডিওটা দেখে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে রয়েছে কোয়েশ্চেনটা, এক্সপ্লেন দ্য সাইকেল অফ ইরোশিয়ান থিওরি গিভেন বাই ওয়ালথার পেঙ্ক। তো প্রথমে ইন্ট্রোডাকশন। তো জার্মান জিওমরফোলজিস্ট ওয়ালথার পেঙ্ক 1924 খ্রিস্টাব্দে ডেভিসের প্রদত্ত সাইকেল অফ ইরোশিয়ান বা ক্ষয়চক্রের ধারণার বিরোধিতা করে একটি নতুন এবং তুলনামূলক স্বতন্ত্র সাইকেল অফ ইরোশিয়ানের ধারণা প্রকাশ করেন। পেঙ্কের এই ধারণাটি তার রচিত গ্রন্থ ডাইমরফোলজিক অ্যানালাইসিসে প্রকাশিত হয় এবং এটি মরফোলজিক্যাল অ্যানালাইসিস নামে পরিচিত। ডাইমরফোলজিস্ট অ্যানালাইস হচ্ছে একটি জার্মান শব্দ, তাই এটা তোমাদের একটু পড়তে অসুবিধা হতে পারে, কিন্তু এটা জার্মান শব্দ, তাই সেহেতু তোমরা 2-1বার পড়বে লিখবে তাহলে এটা হয়ে যাবে। তো এরপরে হচ্ছে মেন গোল। পেঙ্কের থিওরির মেন গোল কি? পেঙ্কের ধারণার প্রধান উদ্দেশ্য হলো ল্যান্ডফর্ম ইভলিউশন বা ভূমিরূপ বিবর্তনের উপর এন্ডোজেনিক অ্যাক্টিভিটি এবং এক্সোজেনিক অ্যাক্টিভিটি অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার প্রভাবের আনুপাতিক সম্পর্ক বিশ্লেষণ করা। এন্ডোজেনিক অ্যাক্টিভিটি অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং এক্সোজেনিক অ্যাক্টিভিটি অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এর প্রভাবের আনুপাতিক সম্পর্ক বিশ্লেষণ করা, এটা হচ্ছে পেঙ্কের থিওরির মেন গোল। এবার হচ্ছে অ্যাজাম্পশন মানে হচ্ছে প্রাথমিক অনুমান। পেঙ্ক তার থিওরি প্রকাশ করার সময় কিছু প্রাথমিক অনুমানের উল্লেখ করেছেন, যেমন 1 নম্বর অনুমান হচ্ছে ল্যান্ড ফ্রম ইভলিউশন বা ভূমিরূপ বিবর্তন হলো একটি টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সময় স্বতন্ত্র প্রক্রিয়া, অর্থাৎ ভূমিরূপ বিবর্তন হলো একটি সময় স্বতন্ত্র প্রক্রিয়া। 2 নম্বর অ্যাজাম্পশন বা 2 নম্বর অনুমান হচ্ছে কোনো অঞ্চলে ভূমির উত্থান এবং ক্ষয়কার্য একই সাথে চলতে থাকে। 3 নম্বর অনুমান হচ্ছে ভূ উত্থান এবং ক্ষয়কার্য একই সঙ্গে চলতে থাকলেও বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে এদের হারের বা তীব্রতার তারতম্য ঘটে থাকে। 4 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে ভূমির উচ্চতা হ্রাস পায় ব্যাকওয়ার্ড ইরোশিয়ান বা পশ্চাৎগামী ক্ষয়ের মাধ্যমে। এবং 5 নম্বর অনুমান হচ্ছে ক্ষয়কার্যের তীব্রতা উক্ত অংশের ঢালের সমানুপাতিক হয়। তো এই 5টি অ্যাজাম্পশন। এরপরে হচ্ছে মেন কনসেপ্ট বা আমরা প্রধান ধারণাতে যাচ্ছি। পেঙ্কের মতে সাইকেল অফ ইরোশিয়ান বা ক্ষয়চক্র হলো একটি টাইম ইন্ডিপেন্ডেন্ট বা সময় স্বতন্ত্র প্রক্রিয়া। এই কারণে তার কনসেপ্ট বা ধারণাকে আংশিক ওপেন সিস্টেম ও বলা হয়। তিনি জানো তোমরা যে সাইকেল অফ ইরোশিয়ান মানে দুটো রয়েছে, একটা হচ্ছে ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম, তাই পেঙ্কের থিওরিকে আংশিক ওপেন সিস্টেম বলা যেতে পারে। তিনি সাইকেল অফ ইরোশিয়ানকে ডেভিসিয়ান সিস্টেম বা ডেভিসের সাইকেলের অনুরূপ টাইমের ভিত্তিতে অর্থাৎ সময়ের ভিত্তিতে ইউথফুল স্টেজ বা যৌবন পর্যায়, ম্যাচুয়ার স্টেজ বা পরিণত পর্যায় এবং ওল্ড স্টেজ অর্থাৎ বার্ধক্য পর্যায় এভাবে পর্যায়িত করেননি।
বরং রেট অফ ল্যান্ড আপলিফমেন্ট বা ভূ উত্থানের হারের ভিত্তিতে পর্যায়িত করেন, বা এই পর্যায়গুলিকে তিনি জার্মান ভাষায় নাম দেন এনটুইক্লাং। এনটুইক্লাং, তোমরা এই লেখাগুলো একটু মানে এই ওয়ার্ডগুলো এনটুইক্লাং যেহেতু জার্মান ভাষায়, তাই এই ওয়ার্ডগুলো তোমাদের একটু কঠিন লাগতে পারে, তাই এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে বানানটা তোমাদের ভুল হবে না। তো এরপরে হচ্ছে নিম্নে পেঙ্কের ধারণার বিভিন্ন পর্যায় বা অবস্থা বা এনটুইক্লাংগুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো। তো প্রথম এনটুইক্লাং বা অবস্থা হচ্ছে অফেস্টি জেন্ডি এনটুইক্লাং, যেহেতু জার্মান ভাষায় তাই একটু কঠিন। পেং বলেন ভূমিরূপ বিবর্তন শুরু হয় সি বেস লেভেলের কাছাকাছি এক বন্ধুরতাহীন নিম্ন সমপ্রায় ভূমির উত্থান দিয়ে, যাকে তিনি প্রাইমার রাম্প নাম দিয়েছেন। এখান থেকে তোমরা 2 মার্কের একটা কোয়েশ্চেন পেয়ে গেলে যে প্রাইমার রাম্প কাকে বলা হয়, তাহলে লিখতে পারবে তোমরা পেঙ্কের মতে ভূমিরূপ বিবর্তন শুরু হয় সি বেস লেভেলের কাছাকাছি এক বন্ধুরতাহীন নিম্ন সমপ্রায় ভূমির উত্থান দিয়ে, যাকে তিনি প্রাইমার রাম্প নাম দিয়েছেন। এই ভূগাঠনিক পর্যায়ের বা ভূগাঠনিক অবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, এই পর্যায়ে প্রাইমার রাম্পের উত্থানের সাথে সাথে এর উপর ক্ষয়কার্য শুরু হয়, কিন্তু ইরোশিয়ান রেট অর্থাৎ ক্ষয়ের হার অপেক্ষা আপলিফমেন্ট রেট অর্থাৎ উত্থানের হার বেশি হওয়ায় অ্যাবসলিউট রিলিফ বা পরম উচ্চতা বাড়তে থাকে। 2 নম্বর হচ্ছে উচ্চতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে নদীর নিম্নক্ষয় বা ডাউনওয়ার্ড কাটিং বৃদ্ধি পায়, ফলে ভূমির ঢাল কনভেক্স বা উত্তল হয়। ঢাল 2 ধরনের হয়, কনভেক্স জেন্টেল এবং কনকেভ। এই স্লোপ বা ঢালকে ওয়াক্সিং স্লোপ বলা হয়। তাহলে তোমরা ওয়াক্সিং স্লোপ কাকে বলা হয় এটাও লিখতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই অবস্থার নদীর প্যারালাল রিট্রিয়েট বা পশ্চাৎ অপসরণের কারণে প্রাথমিক নদী মঞ্চ বা পিডমেন্ট ট্রিপেন গঠিত হয়। তাহলে এটা প্রথম অবস্থা শেষ হলো। এবার দ্বিতীয় অবস্থায় আমরা ঢুকবো, যেটাকে বলা হচ্ছে গ্লেচি ফর্মিং এনটুইক্লাং। এই অবস্থায় রেট অফ ইরোশিয়ান বা ক্ষয়ের হার এবং রেট অফ আপলিফমেন্ট বা উত্থানের হার প্রায় সমান থাকায় ইউনিফর্ম স্লোপ গঠিত হয়। এই অবস্থার প্রথম দিকে ইউনিফর্ম স্লোপ মানে হচ্ছে সমঢাল অর্থাৎ সমান ঢাল হয়ে থাকে। এই অবস্থার প্রথম দিকে উত্থানের হারের তুলনায় ক্ষয়ের হার সামান্য বেশি থাকায় অ্যাবসলিউট রিলিফ এবং রিলেটিভ রিলিফ ধীর গতিতে বাড়তে থাকে এবং ভূমির স্টিপ স্লোপ বা খাড়া ঢাল বজায় থাকে। এই অবস্থার মধ্যের দিকে উত্থান এবং ক্ষয়ের হার সাম্য অবস্থায় আসে, ফলে অ্যাবসলিউট রিলিফ এবং রিলেটিভ রিলিফ স্থির থাকে এবং ইউনিফর্ম স্লোপ গঠিত হয়। পেঙ্কের মতে এই অবস্থার শেষের দিকে আপলিফমেন্ট বা উত্থান প্রায় সম্পূর্ণ হওয়ায় এবং রেট অফ ইরোশন স্থির থাকায় বা ক্ষয়ের হার স্থির থাকায় ইউনিফর্ম স্লোপ ক্রমশ জেন্টেল স্লোপের দিকে বিকশিত হতে থাকে। যেহেতু আপলিফমেন্ট প্রায় শেষ হতে চলেছে এবং রেট অফ ইরোশন বা ক্ষয় ধীর মানে স্থির থাকায় অর্থাৎ ধীর গতিতে চলছে, তাই ইউনিফর্ম স্লোপ ক্রমশ জেন্টেল স্লোপ এর দিকে বিকশিত হয়। জেন্টেল স্লোপ মানে স্বল্প ঢালকে বোঝায়। 3 নম্বর হচ্ছে এবং লাস্ট স্টেজ হচ্ছে অ্যাবেস্টিজেন্ডি এন্টুইক্লাং। অ্যাবেস্টিজেন্ডি এন্টুইক্লাং এই অবস্থায় উত্থানের হারের থেকে ক্ষয়ের হার বেশি থাকায় ক্রমশ উচ্চতা কমতে থাকে। এই অবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, এই অবস্থায় প্রথম দিকে অ্যাবসলিউট রিলিফ হ্রাস পায় কিন্তু রিলেটিভ রিলিফ স্থির থাকে। 2 নম্বর, এই অবস্থায় খাড়া ভৃগুতলের পশ্চাৎ অপসারণের কারণে সৃষ্ট জেন্টেল স্লোপ বিশিষ্ট পিডমেন্ট ট্রিপেনের উপর স্লোপ বা ঢালের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা 1 নম্বর হচ্ছে পিডমেন্ট ট্রিপেনের উপরের অংশে স্টিপ অর্থাৎ খাড়া এবং কনভেক্স অর্থাৎ উত্তল স্লোপ বা ঢাল বিশিষ্ট তীক্ষ্ণ অংশকে গ্র্যাভিটি স্লোপ বা বসচুঙ্গেন বলা হয়। বসচুঙ্গেন এবং হ্যালডেনহাং এই দুটি 2 মার্কের জন্য তোমাদের এসে থাকে, তাই ভালো করে পড়ে যাবে। এখানে তোমরা 2 মার্কের অ্যান্সার মানে 1 মার্কের অ্যান্সার হবে, তোমাদের 2 মার্কের অ্যান্সার আমি দিয়ে দেবো পরবর্তীতে। তো স্টিপ অর্থাৎ খাড়া এবং কনভেক্স অর্থাৎ হচ্ছে উত্তল স্লোপ বিশিষ্ট তীক্ষ্ণ অংশকে গ্র্যাভিটি স্লোপ বা বসচুঙ্গেন বলা হয়। এবং 2 নম্বর হচ্ছে পিডমেন্ট ট্রিপেনের নিচের অংশে জেন্টেল অর্থাৎ স্বল্প ঢাল বিশিষ্ট এবং কনকেভ স্লোপ অর্থাৎ অবতল ঢাল বিশিষ্ট অংশকে ওয়াশ স্লোপ বা হ্যালডেনহ্যাং বলা হয়। 3 নম্বর হচ্ছে
পেঙ্কের মতে এই অবস্থার শেষের দিকে হ্যালডেনহ্যাং ক্রমশ প্রশস্ত হতে থাকায় এবং বসচুঙ্গেন ক্রমশ সংকীর্ণ হতে থাকায় কঠিন শিলায় গঠিত পাহাড়গুলি ইনশেলবার্জ রূপে অবস্থান করে। তার মতে সমগ্র অঞ্চলটি সি বেস লেভেলের কাছাকাছি এসে বৈচিত্র্যহীন নিম্ন সমপ্রায় ভূমিতে এসে রূপান্তরিত হয়, যাকে তিনি এন্ডেরাম বলে অভিহিত করেছেন। তাই এখান থেকে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন হিসাবে এসে থাকে প্রাইমারাম কাকে বলা হয়, এন্ডেরাম কাকে বলা হয়, ইনসেলবার্জ কাকে বলা হয়, হ্যালডেনহ্যাং কাকে বলা হয়, বসচুঙ্গেন কাকে বলা হয়, পিডমেন্ট ট্রিপেন কাকে বলা হয়, এগুলো তোমাদের 2 মার্কের এসে থাকে। তো এই পর্যন্ত তোমাদের ইয়েটা শেষ হলো, মেন থিওরিটা শেষ হলো। এবার হচ্ছে ক্রিটিসিজম বা সমালোচনা। পেঙ্কের থিওরির যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে দিতে পারে। এছাড়াও তোমরা ক্রিটিসিজমটা যখন মেন থিওরি 10 মার্কের যদি আসে তাহলে ক্রিটিসিজমটা তোমরা অবশ্যই সাথে লিখবে, এবং শেষে তোমাদের ছবিটাও দিয়ে দেবো। পেঙ্কের থিওরি নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে বিভিন্ন সময় সমালোচিত হয়, যেমন 1 নম্বর হচ্ছে ডেভিসের ধারণার ওল্ড ফ্রম বার্থ পেনিপ্লেন এবং পেঙ্কের ধারণার প্রাইমার র্যাম্পের মধ্যে তফাৎ পাওয়া যায় না। অর্থাৎ ডেভিসের ধারণার যেই সমপ্রায় ভূমি দ্বারা ডেভিসের ধারণাতে ভূমির উত্থান হয় সেটা পেঙ্কের প্রাইমার র্যাম্পের মতনই একই রকম, তাই এইখানে তফাৎ পাওয়া যায় না। তাই এই বিষয়টার সঙ্গে এই বিষয়টাতে সমালোচনা হয়েছে। 2 নম্বর বিষয়টা হচ্ছে পেঙ্কের ধারণা জটিল জার্মান ভাষায় লেখা, তাই বিভিন্ন বিষয় বোঝা অনেক কঠিন। যেমন তোমরা দেখলে পড়তে গিয়ে যে পিডমেন্ট ট্রিপেন, বসচুঙ্গ্যান, হ্যালডেনহ্যাং, তারপরে রয়েছে তোমার প্রাইমারাম্প, এন্ডেরাম্প, অ্যাভেস্টিজেন্ডি অ্যান্ড টুইঙ্কলাং, গ্লেচিফর্মিক অ্যান্ড টুইঙ্কলাং, অ্যাফেস্টিজেন্ডি অ্যান্ড টুইঙ্কলাং, এগুলো সব হচ্ছে জার্মান ভাষায়, তাই এগুলো অনেকটা কঠিন। এবং এছাড়াও যেহেতু থিওরিটা জার্মান ভাষায় লেখা হয়েছে তাই বিভিন্ন বিষয় এখনও বুঝতে পারিনি আমরা, তাই অনেকটা কঠিন। 3 নম্বর হচ্ছে বিভিন্ন সমালোচক বলেন ডেভিসের ধারণার পেনিপ্লেন এর ধারণা থেকে পেঙ্কের থিওরি এর এন্ডেরাম্পের ধারণা এসেছে। এখানে তোমরা দেখলে যে এন্ডেরাম্পে এসে ক্ষয়চক্র শেষ হয়, তাই ডেভিসের ধারণা পেনিপ্লেনের সঙ্গে এন্ডেরাম্পের কোনো পার্থক্য পাওয়া যায় না, তাই এই বিষয়টাও পেঙ্কের বিপক্ষে সমালোচিত হয়েছে। এবং 4 নম্বর হচ্ছে ল্যান্ড আপলিফমেন্ট অর্থাৎ ভূমির উত্থান, ইরোশিয়ান অর্থাৎ ক্ষয়, এবং স্লোপ অর্থাৎ ঢাল গঠনের ক্ষেত্রে পেঙ্ক যে সম্পর্ক স্থাপন করেছেন তা অনেকেই অবাস্তব বলে মনে করেন। তাই এই চারটি তোমরা ক্রিটিসিজম পড়ে যাবে এর সঙ্গে। তাছাড়া এই থিওরিটা তোমরা তোমাদের পাসওয়ার্ডটা হচ্ছে পিডিএফ খোলার 2025 2025, এই পাসওয়ার্ডটা দিলে তোমাদের পিডিএফটা খুলে যাবে এবং তোমরা সেটা ডাউনলোড করে প্রিন্টও করতে পারো, আবার তোমরা সেটিকে নিজে হাতে লিখেও পড়তে পারো। তাই সেহেতু এই কোয়েশ্চেনটি তোমরা ভালো করে পড়ে যাবে এবং এরপরে তোমাদের আরও অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার আমি আনতে চলেছি। এছাড়াও তোমাদের ছবিটাও লাস্টে আছে, ছবিটাও দেখিয়ে দিই। ছবিটা এইভাবে আছে, তোমরা যখন ফোনটা খুলবে বা পিডিএফটা বের করবে তখন তোমরা ছবিটা গোটাটাই দেখতে পারবে যে পেঙ্কের থিওরির ছবিটা। তো এই ছবিটা তোমরা দিতে পারো। তাই আজকে এই পর্যন্তই, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। আবারও বলে দিই পাসওয়ার্ডটা হচ্ছে 2025।